শরদিন্দু মাহদাস তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টারমশাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স টিভি। আজ আমরা পড়তে যাচ্ছি আমাদের আলোর সেকেন্ড পার্ট হচ্ছে পিন হোল ক্যামেরা। পিন হোল ক্যামেরার কি কি বৈশিষ্ট্য, কি কি থাকে না থাকে, কিভাবে এখানে অপটিক্যাল ইমপ্রেশন তৈরি হয়, সে সমস্ত বিষয় আমরা এখানে জানবো। তাহলে আমরা চলে যাচ্ছি পেজ নাম্বার 23-তে। তো পেজ নাম্বার 23-তে আমাদের প্রথম পিন হোল ক্যামেরা শুরু হয়েছে। ওখানে দেখো একটা মোমবাতি ইউজ হয়েছে। মোমবাতিটা কি? জ্বলন্ত মোমবাতি, ঠিক আছে, বার্নিং ক্যান্ডেল। এটা হলো একটা এক্সটেন্ডেড সোর্স। এবার এক্সটেন্ডেড সোর্সটাকে আমাকে কি করতে হবে? একটা পয়েন্ট সোর্স করতে হবে। তার জন্য সামনে দেখো একটা কার্ডবোর্ড ইউজ করেছে। কার্ডবোর্ডের মধ্যে একটা পিন হোল করা আছে, মানে ছোট্ট ফুটো করা হয়েছে, ঠিক আছে, পিন দিয়ে একটা ছোট ফুটো করা হয়েছে, পিন হোল। তাহলে ওটা একটা পয়েন্ট সোর্সের মতো কাজ করবে। এবার দেখো ওখানে কি হচ্ছে, মোমবাতিটার যে শিখাটা সেটার জন্য কি হচ্ছে, উল্টো একটা প্রতিচ্ছবি তৈরি হচ্ছে বা অপটিক্যাল ইমপ্রেশন তৈরি হচ্ছে, ছবিটাতে দেখতে পাচ্ছ। এবার এটাকে ইউজ করে আমরা কি করতেছি, পিন হোল ক্যামেরা, এই নীতিটাকে বা এই প্রিন্সিপালটাকে যেটা পেজ নাম্বার 23-তে আছে, সেটাকে ইউজ করে আমরা কি করছি, একটা পিন হোল ক্যামেরা তৈরি করছি, রাইট? পিন হোল ক্যামেরা তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে? এক নাম্বার হচ্ছে একটা জুতোর বাক্স, ঠিক আছে, একটা বাক্স লাগবে, ঠিক আছে। তাহলে বাক্সটা হবে ঠিক এরকম। একটা বাক্স আকারে নিলাম, ওকে, একটা বাক্স আছে ধরো। এবার এখানে সামনে একটা মোমবাতি আছে, এখানে একটা পিন হোল আছে ছোট্ট, আর এখানে একটা ধরে নাও একটা মোমবাতির শিখা আছে, যেটা হচ্ছে তোমার এক্সটেন্ডেড সোর্স। বেশি বড় আঁকানো হয়ে গেল, এটা ছোট আঁকা একটু। এটা মোমবাতির শিখা, আর এটা হলো এটা হচ্ছে পিন হোল, ঠিক আছে। আর এই যে সিস্টেমটা জুতোর বাক্স, এটার ভেতরে কিন্তু কালো করা থাকে, ভেতরে যে দেওয়ালটা সেটা কিন্তু কালো থাকে, ব্ল্যাক করা থাকে, ঠিক আছে, এভাবে একদম কালো ব্ল্যাকেট করে রাখা হয়। কেন করা হয় সেটা আমরা পরে যাচ্ছি। দেখো এবার পিন হোলের মধ্যে দিয়ে, এটা একটা এক্সটেন্ডেড সোর্স। আমরা কি বলেছিলাম আগের দিন, একটা এক্সটেন্ডেড সোর্স অনেকগুলা পয়েন্ট সোর্সের সমষ্টি, মানে অনেকগুলা পয়েন্ট সোর্স মিলে একটা এক্সটেন্ডেড সোর্স হয়। সো এক্সটেন্ডেড সোর্স ইজ আ সাম অফ মেনি পয়েন্ট সোর্সেস। তো আমরা কি করছি, এতগুলো পয়েন্ট সোর্স আছে, এটা একটা জ্বলন্ত শিখাই মোমবাতিটা, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আমরা জাস্ট মাথার পয়েন্টটা নিলাম আর নিচের পয়েন্টটা নিলাম, এই দুটো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। যদি আমরা মাথার পয়েন্টটা নেই, তাহলে মাথার পয়েন্টটা এইভাবে যাচ্ছে, এই যদি পিন হোল দিয়ে বেরোয়, আর একটা যদি পিন হোল দিয়ে আরেকটা পয়েন্ট নেই, দেখো তাহলে মাথার পয়েন্টটা যাচ্ছে এই দিকে নিচে, আর বটম পয়েন্ট বা নিচের পয়েন্টটা যাচ্ছে উপরে। তাহলে শিখাটা দেখতে কিরকম হবে? উল্টোনো। তার মানে মোমবাতির শিখাটা এরকম, আলটিমেটলি পিকচারটা এরকম, মোমবাতিটা উল্টোনো মোমবাতির মতো দেখাবে, ঠিক আছে। এই যে সোজা মোমবাতিটা সেটা কি হচ্ছে, উল্টোনো মোমবাতির মতো দেখাবে, ঠিক আছে। তো এইটা হলো পিন হোল ক্যামেরা। এই ক্যামেরার ভেতরে অংশটাকে একদম পুরো কালো কালার দিয়ে থাকে, কেন? যাতে মাল্টিপল রিফ্লেকশন না হয়, মাল্টিপল রিফ্লেকশন যাতে না হয়। সেটা হলে কি হবে, এই যে ইমেজটা তৈরি হবে সেটা কি হবে, ব্লার হয়ে যাবে, মানে অস্পষ্ট হয়ে যাবে। অস্পষ্ট যাতে না হয়, এই যে উল্টোনো যে ইমেজটা সেটা যাতে উল্টোনো এবং খুব পরিষ্কার থাকে, খুব শার্প থাকে। এই শার্পনেসের জন্য আমরা কি হচ্ছে, ভেতরটা কালো কালার করে দিচ্ছি, যাতে মাল্টিপল রিফ্লেকশন আমরা অ্যাভয়েড করতে পারি। আর সাথে হচ্ছে পিন হোলটাকে, এই যে ছিদ্রটাতে, যেটা যতটা সূক্ষ্ম বা ক্ষুদ্র সম্ভব সেটা রাখার চেষ্টা করছি, ঠিক আছে। তো এই হলো আমাদের পিন হোল ক্যামেরা। এবার পিন হোল ক্যামেরাতে তোমাদের দেখো টেক্সট বইতে 4টা পয়েন্ট আছে, যে কি কি হতে পারে, কি কি ঘটনা ঘটতে পারে। প্রথমে বলছে যে the further is the flame removed from the hole, the shorter is the optical impression formed on the hole। তার মানে যত তুমি মোমবাতি, এটা পিন হোল ক্যামেরাটা ফিক্সড রেখেছো, এবার মোমবাতিটাকে বা বার্নিং ক্যান্ডেলটাকে তুমি পিছন দিকে নিয়ে যাচ্ছ, মানে পিন হোল থেকে দূরত্বটা বাড়াচ্ছ। যদি তুমি দূরত্ব বাড়াও তাহলে এই ইমেজটা কি হবে, আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তাহলে ইমেজটা কি হবে, আস্তে আস্তে ছোট হয়ে যাবে, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি হচ্ছে, যখন তুমি বার্নিং ক্যান্ডেলটাকে পিন হোলের আরো কাছে নিয়ে আসছো, তখন কি হচ্ছে, দেখতে পাচ্ছ এটাকে বলা হয় অপটিক্যাল ইমপ্রেশন। অপটিক্যাল ইমপ্রেশনটা কি হচ্ছে, বড় হচ্ছে।
তাহলে এই যে এটাকে ইমেজ বলে না, ঠিক আছে? ইমেজ হলো আলাদা জিনিস। ইমেজ হয় ডিউ টু রিফ্লেকশন অর রিফ্র্যাকশন ইমেজ ইজ ফর্ম, বাট অপটিক্যাল ইমপ্রেশন যেটা পিনহোল ক্যামেরাতে যেটা তৈরি হয় সেটাকে আমরা অপটিক্যাল ইমপ্রেশন করে বলি, ঠিক আছে? মাথায় রাখবা, ওটা ইমেজ ডিউ টু রিফ্লেকশন অর রিফ্র্যাকশন। এখানে কোনো রিফ্লেকশন রিফ্র্যাকশন কিছু হচ্ছে না, এটাকে আমরা ওই জন্য আলাদা নাম দিয়ে ডিনোট করি, এটাকে বলি আমরা অপটিক্যাল ইমপ্রেশন। ক্লিয়ার? তাহলে ইমপ্রেশন আর ইমেজের মধ্যে পার্থক্য। এবার দেখো আরেকটা সেকেন্ড কেস কি করেছে, এবার যে পিন হোলের যেটা, এটাকে বলে স্ক্রিন, যেখানে অপটিক্যাল ইমপ্রেশনটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে স্ক্রিন। এই স্ক্রিনটাকে যদি আমরা পিছন দিকে বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছ পেজ নাম্বার 24 এ এই যে স্ক্রিনটাকে যদি আমি পিছন দিকে বাড়িয়ে দিই তাহলে কি হয়, তাহলে হচ্ছে তোমার ইমেজটা সাইজে বড় হচ্ছে। আর যদি আমরা স্ক্রিনটাকে যদি কাছে নিয়ে আসি বা ছোট করি তাহলে কি হবে, তোমার হচ্ছে অপটিক্যাল ইমপ্রেশনটা ছোট হয়ে যাবে। তো কি হতে পারে, দূরে গেলে কি হতে পারে, কাছে গেলে কি হতে পারে, সেটা কিন্তু তুমি হচ্ছে রে গুলা দিয়ে কিন্তু ডিটেক্ট করতে পারো। দেখবা যত দূরে তুমি মোমবাতিটাকে নিয়ে যাচ্ছ তত রে গুলা ফ্ল্যাট হয়ে আসতেছে, মানে ছোট হয়ে আসতেছে। আর যত কাছে মোমবাতিটাকে নিয়ে যাচ্ছ তত কিন্তু রে গুলা কি হচ্ছে, দেখো বেশি বড় বড় হচ্ছে, বেশি বড় ইমেজ তৈরি হচ্ছে। তো রে গুলাকে যদি অবজার্ভ করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কেন বড় হচ্ছে কেন ছোট হচ্ছে, যদি একটু ভাবো। আর তা না হলে ভালো করে পড়বা বা রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে বোঝা যাচ্ছে যে কখন কি হবে। সো এইটা কিন্তু 1 মার্কসের শর্ট কোশ্চেন হতে পারে, যে তুমি স্ক্রিনটাকে পিছিয়ে দিলে কি হতে পারে অপটিক্যাল ইমপ্রেশনে, স্ক্রিনটাকে কাছে নিয়ে গেলে কি হতে পারে অপটিক্যাল ইমপ্রেশনে, এই যে বার্নিং ক্যান্ডেলটাকে কাছে নিয়ে গেলে কি হবে অপটিক্যাল ইমপ্রেশনে, বার্নিং ক্যান্ডেলটাকে দূরে নিয়ে গেলে কি হবে, এই ধরনের শর্ট কোশ্চেন আসতে পারে। তারপর দেখো 24 নাম্বার পেজে কি বলছে, নাও মেক দ্য হোল লার্জার, ডু ইউ ফাইন্ড এনি চেঞ্জ ইন দ্য অপটিক্যাল ইমপ্রেশন। তুমি যদি এই যে ছিদ্রটাকে, সেটাকে যদি আমি এখন বড় করি, এত বড় এক্সটেন্ডেড ছিদ্র যদি করে, তাহলে এটা এতটুকু না, যে আমি যদি এত বড় ছিদ্র করতাম তাহলে কি, খুব সুন্দর এখানে একটা ডেসক্রিপশন দিয়েছে। বলছে যে ইন ফ্যাক্ট ইফ দ্য হোল ইজ বিগ ইট অপারেটস লাইক এ কংগ্রিগেশন অফ এ মাল্টিটিউড অফ স্মল হোলস। মানে কথাটার মানে হলো হচ্ছে যে এখানে যদি তুমি একটা বড় ছিদ্র করতা তাহলে কি হচ্ছে, বেশি বেশি আলো প্রবেশ করবে এবং এই বড় ছিদ্রের প্রত্যেকটা পয়েন্ট এক একটা সোর্স হিসাবে কাজ করবে, এক্সটেন্ডেড সোর্স হিসাবে কাজ করবে। তো এবার কি বলছে, ফর এভরি স্মল হোল ফ্রম দ্য সেপারেট প্রমিনেন্ট অপটিক্যাল ইমপ্রেশন অন দ্য স্ক্রিন। আমি আগে দেখেছিলাম যে একটা স্মল হোল একটা অপটিক্যাল ইমপ্রেশন তৈরি করছে। এবার যদি আমি এইটার হোলটাকে অনেক বাড়িয়ে দিই তাহলে এই বড় হোলটা আমি কি করতে পারি, মনে ইমাজিন করতে পারি যে অনেকগুলা স্মল হোলের সমষ্টি, ঠিক আছে? তো আমরা কি বলতে পারি যে প্রত্যেকটা স্মল হোল বা প্রত্যেকটা স্মল ছিদ্র কি করছে, ছোট ছোট ছিদ্র একটা একটা করে অপটিক্যাল ইমপ্রেশন তৈরি করছে। তাহলে অনেকগুলা স্মল হোলস অনেকগুলো অপটিক্যাল ইমপ্রেশন তৈরি করছে, তাতে কি হবে, একটা অপটিক্যাল ইমপ্রেশন আর একটা অপটিক্যাল ইমপ্রেশনের উপর পড়ে ওভারল্যাপ হয়ে ইমেজটা কি হয়ে যাবে, শার্প হবে না, ব্লার হয়ে যাবে। বুঝতে পারছো তো? প্রত্যেকটা এটা এক্সটেন্ডেড ভার্সন, তাহলে এগুলা অনেকগুলা পয়েন্ট হোলের সমষ্টি, প্রত্যেকটা হোল যদি একটা করে অপটিক্যাল ইমপ্রেশন তৈরি করে তাহলে ওভারল্যাপিং এর জন্য কি হবে, তোমার অপটিক্যাল ইমপ্রেশনটা ব্লার হয়ে যাবে। এটাই বলছে, দেখো এভরি স্মল হোল ফর্ম এ সেপারেট প্রমিনেন্ট অপটিক্যাল ইমপ্রেশন অন দ্য স্ক্রিন, দিস ইমেজ সুপারইম্পোজড, ঠিক আছে, একে অপরের উপর পড়ছে, সুপারইম্পোজ অন ওয়ান অ্যানাদার রেজাল্টিং ইন এ হেজি অপটিক্যাল ইমপ্রেশন। মানে কি হচ্ছে, হেজি করে দিচ্ছে। The sum of all such optical impression on the screen produces a hazy optical impression. খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ওই জন্য আমি বারবার রিপিট করতেছি। এই কোশ্চেনটা কিন্তু খুব দেয় যে তুমি যদি ছিদ্রের সাইজটা বড় করো তাহলে কি হবে। নেক্সট কি বলছে, ন্যাচারালি দ্য স্মলার দ্য হোল the finer the optical impression. In a pinhole camera the optical impression of an object is formed but not the optical image. এটা মাথায় রাখবা, এখানে কিন্তু আমরা অপটিক্যাল ইমপ্রেশন করে বলবো, এখানে ডিউ টু রিফ্লেকশন আর রিফ্র্যাকশনের জন্য এটা তৈরি হচ্ছে না, তো আমরা এটাকে ইমেজ বলবো না, অপটিক্যাল ইমপ্রেশন বলবো। A pinhole camera would require a lot of time for a film to be properly exposed to light if a film is placed inside. মানে ধরো এই যে এটাকে আমরা বলতে চাই যে স্ক্রিন, যেখানে ইমেজটা তৈরি হচ্ছে এই তলটাকে আমরা কি বলছি, স্ক্রিন। এবার ধরো এই স্ক্রিনে আমি কি করলাম, একটা ফটোগ্রাফিক প্লেট দিলাম। ফটোগ্রাফিক প্লেট হলে কি হবে, ওখানে একটা ইমেজ ফর্ম হবে, সেই ইমেজটাকে কিন্তু আমরা পরে ইউজ করতে পারি। একটা প্লেট যদি রাখি
তাহলে কি হবে, আমাদের একটা ফটোগ্রাফিক প্লেট একটা ইমেজ ফর্ম হবে। ইমেজটাকে ফটোগ্রাফিক প্লেটটা বার করে নিলাম, ফটোগ্রাফিক প্লেটে তো উল্টা ইমেজ তৈরি হয়েছে, কিন্তু তুমি প্লেটটাকে যদি ঘুরিয়ে দাও তাহলে আবার সোজা ইমেজ পেয়ে যাবে। প্লেটটাতে উল্টা ইমেজ তৈরি হবে, কিন্তু তোমার কাছে কি, তুমি প্লেটটাকে যদি তুমি সোজা ভাবে উল্টিয়ে দেখো সোজা হবে, তাহলে তুমি সোজাই ক্যান্ডেলের অপটিক্যাল ইমপ্রেশন পাচ্ছ। যার জন্য এটাকে হচ্ছে পিন হল একটা ক্যামেরা হিসেবে ইউজ করে, কারণ এখানে ফটোগ্রাফিক প্লেট দিলে ওখানে একটা সুন্দর একটা অপটিক্যাল ইমপ্রেশন তৈরি হবে। তারপর বলছে ইউ মাস্ট হ্যাভ অবজার্ভ দ্য সানলাইট পাসিং থ্রু দ্য গ্যাপস বিটুইন দ্য লিভস of a tree producing bright circular figure on the ground. These are actually the optical impression of the sun. আবার বলছে সার্কুলার ইমপ্রেশন অফ দ্য সান আর সিন অন দ্য ফ্লোর অর ওয়ালস of a room when sunlight enters through small spaces of window or ventilator. এটা প্রথম দিনই বলেছিলাম যে যখন হচ্ছে আমরা ট্রি এর মাঝখানে ছোট ছোট পাতার মাঝখানে ট্রি এর যে পাতার মাঝখানে ছোট ছোট স্মল হোল এরকম ছিদ্রের মতো কাজ করছে, ওই স্মল হোলগুলো এক একটা পিন হোলের মতো কাজ করছে। তাহলে তার জন্য কি হচ্ছে, সানের এখানে যেমন মোমবাতির অপটিক্যাল ইমপ্রেশন তৈরি হচ্ছে, ওই ছোট ছিদ্রের জন্য মানে ওই পাতার মধ্যে যে গ্যাপগুলো তার জন্য সানের অপটিক্যাল ইমপ্রেশন তৈরি হচ্ছে। যার জন্য আমরা কি হচ্ছে উঠোনে বা হচ্ছে মাঠে আমরা কি দেখি মাঝে মাঝে ছোট ছোট গোল গোল অপটিক্যাল ইমপ্রেশন দেখি, সেটা আসলে সানের অপটিক্যাল সূর্যের অপটিক্যাল ইমপ্রেশন। নেক্সট কি বলছে, সার্কুল আমরা ভেন্টিলেটর থেকে যখন আলো আসে তখন আমরা দেখতে পারি হচ্ছে ছোট ছোট গোল গোল অপটিক্যাল ইমপ্রেশন, ওগুলাও কিন্তু সানের অপটিক্যাল ইমপ্রেশন। এখানে ভেন্টিলেটরের ছিদ্র বা তোমার হচ্ছে জানলার ছিদ্র অপটিক্যাল ইমপ্রেশনের মতো কাজ করছে। ঠিক আছে, তাহলে এই পিন হোল ক্যামেরা দিয়ে তোমরা এগুলা অপটিক্যাল ইমপ্রেশনের আইডিয়া হলো। তোমাদের যদি হোলটা যদি স্মল হয় তাহলে হচ্ছে ফাইন হবে, শার্প হবে ইমেজটা, এটাও ক্লিয়ার। এরপর চলে আসি, এখানে একটা স্টিক বলেছে, তো স্টিকটাকে যদি আমরা কোনো একটা মাঠের মধ্যে খারাপভাবে পুঁতে তাহলে কি হচ্ছে, কখন স্টিকের যে শ্যাডোটা স্মল হচ্ছে আর কখন শ্যাডোটা লার্জ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে যখন অ্যাট নুনে কি হয়, দুপুর বেলাতে তোমার কি হচ্ছে সূর্য একদম আমাদের মাথার উপর থাকে, পারপেন্ডিকুলার টু আওয়ার হেড, আমাদের হেডের সাথে পারপেন্ডিকুলারলি থাকে। তাহলে ওখানে আলোটা উপর থেকে নিচে লম্ব ভাবে পড়ছে, মানে পারপেন্ডিকুলারলি পড়ছে, ফলে কোনো ইমেজ কিন্তু থাকে না, সব থেকে স্মল ইমেজ থাকে, সেই ছোট ইমেজ। তোমরা নিজেরাও বাড়িতে ট্রাই করতে পারো, হাত এখানে একটা পেন নিবা, পেন নিয়ে তার উপর মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে এইভাবে ফেলবা, কখনো এই সাইড দিয়ে ফেলবা, যখন মোবাইলে ফ্ল্যাশ লাইট লম্ব ভাবে ফেলবা পারপেন্ডিকুলার, তখন দেখবা কোনো ইমেজই ফর্ম হবে। কিন্তু ফ্ল্যাশ লাইটটা যদি এইভাবে সাইড করে ফেলো তাহলে দেখবা ইমেজ ফর্ম হবে। সিমিলার টু সূর্য, সানের ক্ষেত্রে সান যখন একদম তোমার সানসেট বা সানরাইজের সময় যখন অবস্থাটা হবে সানরাইজ বা সানসেটে, তখন তোমার যে শ্যাডোটা শ্যাডো ইমেজ না শ্যাডোটা কি হচ্ছে তখন লং হচ্ছে, আর যখন তোমার মাথার উপর থাকবে তখন শ্যাডোটা সবসময় স্মল হবে। তো মাথার আবার শ্যাডো ইমেজ না শ্যাডো। ওকে, তাহলে এই হলো হচ্ছে তোমাদের কখন হচ্ছে স্মল হবে কখন লার্জ হবে। তারপর একটা বলেছে থালা দিয়ে, বলছে যে একটা যদি আমরা সার্কুলার কোন একটা প্লেট নেই বা থালা নেই তাহলে সেক্ষেত্রে কখন তুমি বলছে যে সার্কুলার পাবা, কখন ইলংগেটেড সার্কুলার পাবা, কখন লাইট থিন রড পাবা। দেখো তুমি একটা, এটা তো আমার কাছে তো ইতিমধ্যে প্লেট নাই, তো আমি ধরো এটাকে প্লেট, এটাকে ধরো এটা চারকোনা, কিন্তু তুমি যদি সার্কুলার প্লেটের কথা ভাবি, এটা ধরে নিচ্ছে আমাদের একটা সার্কুলার প্লেট, এটা আমি পিন হোল বোঝানোর জন্য গার্লস বাংলা মিডিয়ামকে বোঝানোর জন্য করেছিলাম পিন হোলে। তো এটা ধরো সার্কুলার প্লেট, যদি আমি এইভাবে রাখি, দ্যাট ইজ দ্য প্লেট ইজ সমান্তরাল ইংরেজি হচ্ছে প্যারালাল। তো প্লেট ইজ প্যারালাল টু দ্য স্ক্রিন, যদি প্লেটটা যদি স্ক্রিনের সাথে প্যারালাল থাকে তাহলে কি হবে, একটা সার্কুলার ইমেজ তৈরি হয়। এবার যদি প্লেটটা স্লাইটলি টিল্ট করে দাও, এই রকম করে স্লাইটলি টিল্ট করে দাও, তাহলে কি হবে তোমার যে হচ্ছে ইলংগেটেড সার্কুলার যেটা পিকচার সেটা পাবে, সাইডে যদি টিল্ট করে দাও প্যারালাল পজিশন থেকে। এরপর যদি পুরোপুরি স্ক্রিনের সাথে পারপেন্ডিকুলার করে দাও, এইরকম বা এইরকম, ঠিক আছে, এরকম যদি করে দাও তাহলে তুমি একটা শ্যাডো পাবা, লম্বি শ্যাডো। তাহলে কিরকম শ্যাডো পাবা, যদি আমি সার্কুলার প্লেট নেই, সার্কুলার প্লেটটা যদি স্ক্রিনের সাথে প্যারালালি রাখি এভাবে, তাহলে তুমি একটা সার্কুলার শ্যাডো পাবা,
যদি আমি স্লাইটলি টিল্টেড পজিশনে রাখি তাহলে তুমি ইলংগেটেড সার্কুলার শ্যাডো পাবা, আর যদি তুমি পারপেন্ডিকুলার টু দ্য স্ক্রিন রাখি তাহলে তুমি একটা স্ট্রেট শ্যাডো পাবো। ক্লিয়ার? তাহলে কখন কি শ্যাডো পাবো? ঠিক আছে। এরপর কি বলছে, পেজ নাম্বার 26, পেজ নাম্বার 26 এ একটা ব্যাখ্যা দিয়েছে, আমি অত ব্যাখ্যার মধ্যে যাব না, আমি সোজা পয়েন্টে চলে যাব। এবার আমরা পড়ব রিফ্লেকশন। আমরা পড়ব রিফ্লেকশন। রিফ্লেকশন একটা ফেনোমেনা, ঠিক আছে? এটা কোথায় দেখা যায়? লাইটের ফেনোমেনা, ঠিক আছে? এটা স্ক্রিন আছে, স্ক্রিন না সরি, এটা হলো একটা মিরর, এটা একটা মিরর। মিররের উপর যখন লাইট এসে পড়ছে, লাইটটাকে আমরা আগের দিনই বলেছিলাম যে এটাকে আমরা একটা স্ট্রেট লাইন হিসেবে দেখাই, আর ওর ডিরেকশনটাকে একটা অ্যারো দিয়ে দেখাই। ধরো এখানে একটা সোর্স আছে, সোর্স থেকে একটা লাইট রে এসে পড়লো এই বিন্দু, তারপর রিফ্লেক্টেড হবে। কিভাবে আমরা দেখাই রিফ্লেকশনটাকে? যে না, যেই বিন্দুটাতে এসে পড়লো সেই বিন্দুটাতে একটা পারপেন্ডিকুলার ড্র করব। কার সাথে পারপেন্ডিকুলার? এই মিরর বা আয়নাটার সাথে পারপেন্ডিকুলার। তাহলে এটার সাথে যদি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে ঠিক এরকম দাঁড়াবে পারপেন্ডিকুলার। এরপর কি হচ্ছে, রেটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এটাকে বলবো আমরা, এবার সবগুলো নামগুলো এক এক করে পড়বো। প্রথম যেটা রেটা, এখানে এ বি সি নাম দিয়েছে এ, এই পয়েন্টটার নাম দিয়েছে বি, এই পয়েন্টটার নাম দিয়েছে সি, এই পয়েন্টটার নাম দিয়েছে ডি, এটা এক্স ওয়াই। তাহলে আমাদের এক্স ওয়াইটা হলো হচ্ছে মিরর। আচ্ছা, এবিটা কি? এবিটা হচ্ছে ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে বলে। আচ্ছা, বিসিটা কি? বিসিটা ডিউ টু রিফ্লেকশন। বিসিটা কি হচ্ছে? আবার সেম মিডিয়ামই চলছে। দেখো এই যে মিররটা, মিররের যে উপরে মিডিয়াম, সেই মিডিয়ামটা সে ধরো এয়ার মিডিয়াম, এয়ার মিডিয়াম, তাহলে কি হচ্ছে? এয়ার মিডিয়াম ধরেই আসলো, এয়ার মিডিয়ামে ফিরে গেল। এটা হচ্ছে রিফ্লেকশন। যে মিডিয়াম বরাবর আসবে রিফ্লেক্ট করে আবার ওই মিডিয়ামে ফিরে যাবে, তাহলে এটা হলো হচ্ছে তোমার রিফ্লেকশন। ও এই নিচে কোথাও যেতে পারবে না, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমাদের হচ্ছে রিফ্লেকশন। তাহলে এটা হচ্ছে রিফ্লেক্টেড রে, রিফ্লেক্টেড, ওকে। আর এটা হলো হচ্ছে ইনসিডেন্ট হলো। এরপর কি হচ্ছে? বি পয়েন্ট। বি পয়েন্টটার নাম দিয়েছে পয়েন্ট অফ ইনসিডেন্স, পয়েন্ট অফ ইনসিডেন্স। এরপর কি বলছে? এক্স ওয়াই। এক্স ওয়াইটাকে আমরা মিরর এখানে নিয়েছি, কিন্তু ইন জেনারেল যেই জিনিসটা ইউজ করা হচ্ছে ফর রিফ্লেকশন, ঠিক আছে, এখানে কি ইউজ করা হচ্ছে? এটা মিরর ইউজ করা হচ্ছে, কিন্তু ইন জেনারেল আমরা এটাকে কি বলি? রিফ্লেক্টর বলি। মানে যে রিফ্লেকশনের জন্য দায়ী তাকে আমরা রিফ্লেক্টর বলবো। সো এক্স ওয়াই যেটা, এটাকে আমরা ইন জেনারেল বলছি রিফ্লেক্টর। সো একটা মিরর রিফ্লেক্টর হতে পারে। এরপর দেখো নরমাল বিডি। এটাকে বিডি কি করছি আমরা? রিফ্লেক্টরের উপর একটা পারপেন্ডিকুলার বা নরমাল ড্র করছি, তো এটা হচ্ছে বিডিটাকে আমরা বলি নরমাল। নেক্সট কি বলেছে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এই নরমাল আর ইনসিডেন্ট রে ভালো করে মাথায় রাখবা। নরমাল আর ইনসিডেন্ট রের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তাহলে এটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ওকে। এরপর যেটা পেজ নাম্বার 28 এ, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এই যে রিফ্লেক্টেড রেটা নরমালের সাথে যে অ্যাঙ্গেল করলো সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হলো। এইবার দেখো এই যে রিফ্লেকশন যে ফেনোমেনাটা আছে সেটার জন্য আমরা কি হচ্ছে দুটো সূত্র বরাদ্দ আছে। কি কি সেই সূত্র? প্রথম সূত্র বলছে the angle of incidence, লাল কালি করে লেখা আছে দেখো, the angle of incidence and the angle of reflection are equal. This is one of the law of reflection. রিফ্লেকশনের একটা ল হচ্ছে
যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যা হবে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কিন্তু তাই হবে। ফর এক্সাম্পল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 30 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কি হবে 30 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 30 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কি হবে 30 ডিগ্রি হবে। এটা দিয়ে নানান ধরনের অঙ্ক হয়। আমি অঙ্কগুলো আলাদা সেপারেট একটা, যেমন আগের ক্ষেত্রে ভিডিও বানিয়েছি ওরকম আলাদা একটা ভিডিও করে দেবো, সেটা যাবতীয় যত ধরনের অঙ্ক হয় সব করিয়ে দেবো, কিন্তু আপাতত সিম্পলে রাখতেছি। নেক্সট কি বলছে, আরেকটা সূত্র, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে এন্ড দ্য নরমাল অফ দ্য রিফ্লেক্টর at the point of incident must lie on the same plane. This is the another law of reflection. এই দুটো ল অফ রিফ্লেকশন তোমাদের মাথায় রাখতে হবে। কি বলেছে দেখো, এটা বুঝতে হবে। এটা হচ্ছে নরমাল, ঠিক আছে, এটা পয়েন্ট অফ ইনসিডেন্স, এটা ইনসিডেন্ট রে, এটা রিফ্লেক্টেড রে। দেখো এরা সবাই কিন্তু একই তলে আছে। এরা যদি আলাদা আলাদা তলে হতো তাহলে এই নরমালটা ধরো এই বরাবর হতো, এই বোর্ডের সাথে পারপেন্ডিকুলার, এই ইনসিডেন্ট রেটা ধরো এইরকম, এরকম কি আছে? এরা তো সবাই একই তলে আছে। দেখো নরমালটা যে তলে আছে, ইনসিডেন্ট রেটাও সেই তলে আছে, রিফ্লেক্টেড রেটাও সেই তলে আছে। যদি এক তলে না থাকতো তাহলে একটা হয়তো এরকম থাকতো, একটা এরকম থাকতো, একটা ধরো আরেকটা এইভাবে থাকতো, বা একটা ভেতরের দিকে থাকতো। তাহলে ওটা কিন্তু সেম প্লেনে হওয়া হচ্ছে না, এইটা হচ্ছে সেম প্লেনে, সবাই কিন্তু একদম সেম প্লেনে আছে, রাইট? তো এই দুটো ফর্মুলা কেন বলি, ল দুটো কিন্তু মাথায় রাখতে হবে, লগুলো কিন্তু লিখতে হবে, ঠিক আছে? এটা ভালো করে পড়ে রাখবা। এরপর দেখো কি বলছে, when reflection occurs on the polished surface it is called the regular reflection of light, ঠিক আছে? বা বাংলায় আমরা বলি এটাকে নিয়মিত প্রতিফলন, like reflection on a plane mirror, reflection on an even surface। মানে সারফেসটা কিন্তু প্রাতিক ভাষায় যেটা খদরা বদরা থাকবে না, এবড়ো খেবড়ো থাকবে না, একদম পলিশ সারফেস। পলিশ থাকে তাহলে এইরকম একটা ঘটনা আমরা দেখতে পারবো। কি আমরা দেখতে পারবো? একটা রিফ্লেকশন দেখতে পারবো, সেটাকে আমরা বলবো রেগুলার রিফ্লেকশন। এরপর কি বলছে, ইন রেগুলার রিফ্লেকশন অন এ প্লেন মিরর if the incident rays are parallel then the reflected rays are also parallel। মেইন ক্রাইটেরিয়া, যদি ইনসিডেন্ট রে গুলো যদি প্যারালাল হয় তাহলে রিফ্লেক্টেড রে গুলো প্যারালাল হবে। একটা ছবি দেখে আমি বোঝাই দিচ্ছি। তারপর কি বলছে, সাপোজ ইউ সেন্ড এ বিম অফ ডাইভারজেন্ট রে, ডাইভারজেন্ট বা কনভার্জেন্ট আগের দিন পড়েছি, কনভার্জেন্ট মানে কনভার্জেন্ট একটা বিন্দু, তার ডাইভারজেন্ট মানে একটা বিন্দু থেকে চারিদিকে ছড়াবে। সো কনভার্জেন্ট বা ডাইভারজেন্ট পড়েছো আগের দিন। সাপোজ ইউ সেন্ড এ বিম অফ ডাইভারজেন্ট রে অফ বিম to a plane mirror, after reflection it will come back as a divergent rays, but if the surface of the mirror is curved surface, mirror কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্লেন সারফেস, কিন্তু মিরর কিন্তু কার্ভড হতে পারে, ওটা তোমরা পড়বা ক্লাস 10 এ, কার্ভড মিরর, ঠিক আছে? এখানে একটা ছবিও দিয়েছে কার্ভড মিররে। এখানে কি বলেছে, is curved then the reflected beam may be converged or parallel, converged হতে পারে বা প্যারালাল হতে পারে, it depends upon the curvature of the mirror, ঠিক আছে? কার্ভেচারের উপর ডিপেন্ড করছে। তার মানে যেটা হচ্ছে রেগুলার রিফ্লেকশন, রেগুলার রিফ্লেকশন সেখানে কনভার্জেন্টও হতে পারে, বা সেক্ষেত্রে কিন্তু প্যারালাল যদি রে আছে তাহলে প্যারালালও থেকে যেতে পারে। নেক্সট কি বলছে, when the reflection occurs in uneven surface, uneven মানে পাতি বাংলা ভাষায় খদরা বদরা যদি হয়, ঠিক আছে? যেমন এই দেওয়াল একদম খদরা বদরা দেওয়াল, ঠিক আছে, এত স্মুথ না, তো এটাকে বলতেছি আমরা uneven surface, then it is called the diffuse reflection। তাহলে এখানে আমরা কি কি রিফ্লেকশন করলাম, রিফ্লেকশন একটা আমরা পড়ছি রেগুলার, আর একটা পড়ছি ডিফিউজ, ঠিক আছে? একটা আমরা পড়ছি রেগুলার রিফ্লেকশন, আর একটা পড়ছি ডিফিউজ রিফ্লেকশন। এবার আমরা এই ডিফিউজ রিফ্লেকশনে কি কি উদাহরণ দেয়, কিন্তু রিফ্লেকশন অন দ্য ওয়াল, ট্রি, সয়েল, স্ক্রিন, সিনেমা হল, বুক, যা আছে, জামা কাপড়, মানুষ, দেওয়াল, ঠিক আছে, যা আছে এগুলা সব হচ্ছে ডিফিউজ রিফ্লেকশন হচ্ছে। ডিফিউজ রিফ্লেকশন না হলে কিন্তু আমরা কিন্তু কাউকে কিন্তু দেখতে পারতাম না। ডিফিউজ রিফ্লেকশনের ফলে কি হচ্ছে, আলোটা চারিদিকে ছড়াচ্ছে, ফলে আমাদের চোখে আসছে, নাহলে আলো একদিক থেকে আসতো, রিফ্লেক্ট হয়ে একটা দিকেই যেত, তাহলে
একটা দিক থেকে আলো এসে পড়লো, একটা দিকেই গেল, তাহলে কিন্তু আমরা গোটা ঘরটাকে দেখতে পারতাম। সব ডিফিউজ রিফ্লেকশন হচ্ছে বলে আলো চারিদিকে ছড়াচ্ছে, তোমার চোখে এসে প্রবেশ করছে, ফলে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার দেখো কি বলছে, দ্য রিফ্লেকশন ফ্রম এনি স্মুথ সারফেস ইজ রেগুলার রিফ্লেকশন অফ লাইট। যদি স্মুথ সারফেস হয় তাহলে সেটাকে আমরা রেগুলার রিফ্লেকশন অফ লাইট বলবো। দ্য রিফ্লেকশন অন এ প্লেন মিরর অর এ কার্ভ মিরর ইজ অ্যান এক্সাম্পল অফ রেগুলার রিফ্লেকশন। প্লেন মিরর হতে পারে কার্ভ। এবার দেখো প্যারালাল রেজ এর ক্ষেত্রে কি বলেছে, রেগুলার রিফ্লেকশনে এই ধরো হচ্ছে এটা তোমার রিফ্লেক্টর, যেটাকে আমরা এখানে ইউজ করছি মিরর। ধরো প্যারালাল রেজ, প্যারালাল মানে এইরকম, কখনো ছেদ করবে না, কখনো দুটো রে পরস্পরকে ইন্টারসেক্ট করবে না, সেটাকে আমরা বলি প্যারালাল। ওকে, এইবার এগুলা হচ্ছে পয়েন্ট অফ ইনসিডেন্স। এই বরাবর আমরা হচ্ছে নরমাল ড্র করব। এই রেটার জন্য এটা নরমাল, এই রেটার জন্য এটা নরমাল, এই রেটার জন্য এটা নরমাল। ঠিক আছে, এবার তারপর রিফ্লেকশন হবে কোন দিক দিয়ে যাবে, এই রেটা আসছে এই বরাবর, এটা যাবে এই বরাবর। এমন ভাবে ছবিটা আঁকাবা যাতে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা সব সময় সমান হয়। একটা রে এরকম আঁকালা তো আরেকটা রে এই দিকে চলে গেল, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এটা আর এটা আলাদা, তা হবে না কিন্তু। ঠিক আছে, তাহলে এটাকেও এমন ভাবে আঁকাতে হবে যাতে কিন্তু সেম অ্যাঙ্গেল হয়। ওকে, এইভাবে আঁকাবা। এক্ষেত্রে কি হবে, এইদিকে যাবে, এক্ষেত্রে কি হবে, এইদিকে যাবে। তাহলে দেখো ইনসিডেন্ট রে গুলো প্যারালাল হচ্ছে, আফটার রিফ্লেকশন যখন রিফ্লেক্টেড রে গুলো বের হচ্ছে তখনও কিন্তু পরস্পরের সাথে প্যারালালি হচ্ছে। ওকে, বা সমান্তরাল হচ্ছে। ঠিক আছে, কার্ভ মিররের ক্ষেত্রে ছবিটা দেখছো নিশ্চয়ই, কার্ভ মিররের ক্ষেত্রে প্যারালাল রেজ কনভার্জেন্ট হতে পারে। ধরো ফর এক্সাম্পল এরকম একটা কার্ভ মিরর, প্যারালাল রেজ আছে, আফটার রিফ্লেকশন ধরো কোন একটা পয়েন্টে কনভার্জ করছে। দেখো এখানে কি আঁকিয়েছি, অবশ্যই অ্যারোটা দিবা, অ্যারো না দিলে আবার কেটে দিবে। এখানে কি হচ্ছে, প্যারালাল রেজ আসছে, আফটার রিফ্লেকশন একটা পয়েন্টে কনভার্জ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে ডিপেন্ড করতেছে কার্ভেচারের উপর, বক্রতার উপর, কি রকম হবে বক্রতা মিররে। ওকে, সো যদি প্যারালাল আসে তো প্যারালালও হতে পারে, বা যদি প্যারালাল আসে তাহলে কনভার্জেন্টও হতে পারে। ডিপেন্ড করে, এক্ষেত্রে ডিপেন্ড করে কার্ভেচারের উপর যে কি হতে পারে। ওকে, ঠিক আছে, চলো এত দূর হলো। আচ্ছা, ডিফিউজ রিফ্লেকশনের ক্ষেত্রে কি বলছে দেখো, in diffuse reflection when a parallel rays of light fall on rough surface the reflected rays of light do not remain parallel after reflection, they are reflected in different direction। যেটা আমি বলছিলাম ঘরের দেওয়াল ডিফারেন্ট ডিরেকশনে আলো রিফ্লেকশন হচ্ছে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ডিফিউজ রিফ্লেকশন। তাহলে আমি একটা एग्जांपल দিচ্ছি, তাহলে পাতি বাংলা ভাষায় খদরাবদ্রা বা আনইভেন সারফেস। ঠিক আছে, আনইভেন সারফেস বা খদরাবদ্রা সারফেস। এখানে আঁকিয়েছে দেখো এইভাবে, ধরো এরকম 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 আঁকিয়েছে। তাহলে ধরো একটা রে এইভাবে আসছে প্যারালালি রে, একটা রে এইভাবে আসছে প্যারালালি রে, আরেকটা রে ধরো এইভাবে আসছে প্যারালালি। ঠিক আছে, তাহলে যখন রিফ্লেক্ট করছে তখন পয়েন্ট অফ ইনসিডেন্স নরমাল এইরকম একটা যাচ্ছে, ধরো পয়েন্ট অফ ইনসিডেন্স নরমাল এইরকম যাচ্ছে হয়তো, পয়েন্ট অফ ইনসিডেন্স নরমাল এইরকম যাচ্ছে হয়তো না, তবে অ্যাঙ্গেলটা সেম হতে হবে। ধরো এটা হলে একটা এইরকম। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেটা আমি বলছিলাম তিনটা, এই রেটা, এই রেটা আর এই রেটা, এই তিনটা রে পরস্পরের সাথে সমান্তরাল বা প্যারালালি কিন্তু এসে পড়েছিল, কিন্তু কোন একটা রে এইভাবে গেল, কোন একটা রে এইভাবে গেল, কোন একটা রে এইভাবে গেল। ঠিক আছে, বিভিন্ন ডিরেকশনে যাচ্ছে। কিন্তু মাথায় রাখবা ডিফিউজ রিফ্লেকশনের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেম হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল এটার দিকে যদি তাকাও, এটার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আছে, এটার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আছে, এটার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন যে এটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আছে, এটার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন যে এটার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আছে, কিন্তু বিভিন্ন ডিরেকশনে যাচ্ছে। তার মানে আফটার রিফ্লেকশন তারা কিন্তু প্যারালাল হচ্ছে। তাহলে ক্লিয়ার তো? ওই জন্য ভালো করে আন্ডারলাইন করে রাখো। বাট ইন বোথ কেসেস মানে
এই হচ্ছে রেগুলার রিফ্লেকশন আর এই ডিফিউজ রিফ্লেকশন। এই বোথ কেসে কিন্তু লাইট ওবেস টু লজ অফ রিফ্লেকশন। দুটোই মানছে, একটা হচ্ছে সবাই একই তলের মধ্যে থাকবে, একই প্লেনে থাকবে, আর দ্বিতীয় হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইকুয়ালস টু রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, ঠিক আছে, বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এই দুটো লয় কিন্তু ওবে করছে, ঠিক আছে। তাহলে এখানে রিফ্লেকশন, তাহলে পিন হোল ক্যামেরা আর হচ্ছে রিফ্লেকশনটা আজকের মতো থাকলো, ঠিক আছে। তোমাদের কোনো কোয়ারি থাকলে আমাকে ফোন করে অবশ্যই জানাবা, ঠিক আছে। আর আজকের মতো এতটাই, রাখছি।